This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্যাংককে মোদির সঙ্গে ইউনূসের বৈঠক, বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে মোদি ইউনূস দুজনকে একসঙ্গে ডিনার টেবিলে দেখা গিয়েছিল, কিন্তু তখনও আলোচনা হয়নি। কিন্তু এবার বিমস্টেক সম্মেলন থেকে যে লেটেস্ট আপডেট আসছে, ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের বৈঠক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নয়াদিল্লি থেকে। প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, তাহলে দুজনের মধ্যে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কি কথা হলো? দেখো, গত কয়েকদিন আগেও যে খবর এসেছিল আমাদের কাছে যে বাংলাদেশের তরফ থেকে ভারতে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান। গত কয়েকদিন আগে পর্যন্ত যে খবর আমরা জানিয়েছিলাম যে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন কিনা সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আজ আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইউনূসের সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে খবর আমরা পাচ্ছি দুজনের মধ্যে আলোচনা হয়েছে। কার্যত ঐতিহাসিক ঘটনা, কারণ হাসিনা বিদায়ের পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন। গত কয়েক মাস ধরে দুদেশের মধ্যে কার্যত সংঘাতের সম্পর্ক এবং একাধিক এজেন্সি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে তোপ দেখেছে, তা বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনাই হোক বা সীমান্ত পারের একাধিক অন্যান্য ঘটনা হোক। কিন্তু বিদেশ মন্ত্রক বরাবর যে বিষয়টি তারা বজায় রেখেছে বা যে অবস্থান তারা বজায় রেখেছে, কূটনৈতিক স্তরে যে বার্তা দেওয়া হয়েছে যে সংযমের পরিচয় দেবে নয়াদিল্লি, তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কোনো পরিস্থিতিতেই যাতে সেই বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক কোনোভাবে নষ্ট না হয় সেই বিষয়ে অত্যন্ত সচেতন ছিল নয়াদিল্লি। দ্বিতীয়ত, যে বিষয়ের উপরে এই মুহূর্তে নয়াদিল্লি সব থেকে বেশি জোর দিচ্ছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান এবং চীন ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তার পাশাপাশি জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়ার চেষ্টা হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো পরিস্থিতিতেই ঢাকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না নয়াদিল্লি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন, কোন কোন বিষয়গুলি আলোচনায় উঠে আসেন, দুজনের তরফে কোনো জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয় কিনা, আমাদের নজর কিন্তু থাকবে সেই দিকেই। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। রাজগোপাল বাবু, হাসিনা বিদায়ের পর বাংলাদেশ থেকে এই প্রথম এক ফ্রেমে করমর্দন করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই দুই প্রধানের মধ্যে সাক্ষাৎ? হ্যাঁ, দেখুন, বিমস্টেকের যে সম্মেলন হচ্ছে সেখানে তো তাদের পাশাপাশি বসে কথা বলার সুযোগ তো ছিল, ডিনারও হয়তো হয়েছে। এখন কতটা কি কথা হয়েছে আমরা জানি না। ভারত বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। ভারত দেখুন নানান প্রভোকেশন সত্ত্বেও বাংলাদেশের সম্বন্ধে কোনো ধরনের বিরূপ আচরণ করেনি। ওরা ভারত বিদ্বেষ ছড়িয়েছে, আমরা বাংলাদেশ বিদ্বেষ ছড়াইনি। কিন্তু বাংলাদেশের যে আচরণ আমাদের ভারতের খারাপ লাগার কথা, সেটা উনি বাংলাদেশের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, চীনে গিয়ে তিনি বলেছিলেন নর্থ ইস্টের যে সমস্ত 7 সিস্টার আছে সেটা একটা মোটামুটি ভাবে চীনের যাতে আগ্রাসী ভূমিকা সেখানে থাকে, বাণিজ্যিক হোক বা সামরিক হোক, সেখানে একটা তিনি চীনকে সেরকম একটা উপদেশ দিয়েছিলেন। মোটামুটি প্রচন্ড ভারত আক্রমণের একটা বার্তা সেখানে ছিল। এইটা কিন্তু ভারত সরকারের ভালোভাবে দেবার কথা। মানে রাজগোপাল বাবু, আপনি কি খানিকটা এমন আজ করছেন যে শ্রীলঙ্কার ক্ষেত্রে ভারত যে পরিচয় দিয়েছিল শ্রীলঙ্কার মাটিকে যাতে কোনোভাবেই ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার না করা যায়, বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই পদক্ষেপ করা হলো? হ্যাঁ, সেটাই এখন ইউনূস যেটা চাইছে যে বাংলাদেশের মাটিটাকে চীনকে ব্যবহারের সুযোগ করে দেওয়া, চীনের সামরিক ঘাঁটি করে তোলা, দেশের মাটির আমেরিকাকে দেয়নি হয়তো চীনকে দেবে, এরকম একটা নানা বেশ প্রচেষ্টা কিন্তু ইউনিসের রয়েছে। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ফের সরকারি হাসপাতালে তৃণমূল নেতা দাদাগিরি, নার্সকে হুমকি, ছেলে হলে মাথা কেটে হাতে ধরিয়ে দিতাম। এইচডিইউ ইউনিটে দলবল নিয়ে ঢুকে কর্তব্যরত নার্সকে হুমকি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলামের। ঘটনাস্থল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে স্বাস্থ্য দফতর পুলিশ। যুব সভাপতির মায়ের মৃত্যু হয় হাসপাতালে, তারপরেই হাসপাতালে ঢুকে দাদাগিরি শুরু নেতার।
ফের বাঁকুড়া জঙ্গলে আগুন, এবার পাত্রসাগর ব্লকের বর্গাশোলের জঙ্গলে আগুনে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়ায় একের পর এক জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। এর আগে শুশুনিয়া পাহাড় এবং 12 মাইলের জঙ্গলে আগুন লেগেছিল। 2-3 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুষারকান্তি বণিক, আজ সকালে ঢোলাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিককে। চন্দ্রকান্তর ভাই তুষার, দুই ভাইয়ের বিরুদ্ধেই খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা হয়েছিল। বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা ছিল তুষার। মূলত দাদা চন্দ্রকান্ত ও ভাই তুষারকান্তি মিলেই এই বেআইনি বাজির ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ। পুলিশের জালে গাঁজা পাচার চক্রের 2 চাঁই। গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন চালায় নরেন্দ্রপুর থানা এবং বারুইপুর পুলিশ জেলা স্পেশাল টিম। ধৃত 2 উদ্ধার করা হয়েছে প্রায় 42 কেজি গাঁজা, যার আনুমানিক বাজার দর 5 লক্ষ টাকা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় সরবরাহ করত এরা। প্রতিবার পাচারের জন্য পেত 5,000 টাকা করে। পাচার প্রক্রিয়াকে নিখুঁত করতে গাড়িতে থাকতো বিশেষ চেম্বার, থাকতো জিপিএসও। 29 এপ্রিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণে সাজো সাজো রব, স্বাগত তোরণ, চৈতন্যদ্বারে চলছে শেষ মুহূর্তের কাজ। 10 এপ্রিলের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন থেকে মন্দিরের দ্বার খুলে যাবে সাধারণ মানুষের জন্য। উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী, থাকবেন দেশ বিদেশের বহু বিশিষ্ট অতিথিরা। জায়ান্ট স্ক্রিনে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে সমুদ্র সৈকতে এবং মন্দির সংলগ্ন নেচার পার্কে।